বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ঘন্টায় 180 কিলোমিটার বেগে অন্ধ্রে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় হুদহুদ। তছনছ বিশাখাপত্তনম থেকে শ্রীকাকুলাম। এখনো পর্যন্ত অন্ধ্রে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘন্টায় 180 কিলোমিটার বেগে অন্ধ্রে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় হুদহুদ। তছনছ বিশাখাপত্তনম থেকে শ্রীকাকুলাম। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর থেকেই প্রবল বর্ষণ শুরু হয়েছে উড়িষ্যা এবং অন্ধ্রের উপকূলে। ঝড়ের দাপটে বাতিল ট্রেন, বন্ধ উড়ান। অন্ধ্রে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গত বছর 12 তারিখের পুনরাবৃত্তি এবারও। পিলিনের পর এবার হুদহুদ। দিনভর আশঙ্কার ঝড় তোলার পর অবশেষে রবিবার বেলা 11টা 40 মিনিটে অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল হুদহুদ। ঘন্টায় 180 কিলোমিটার বেগে ঝড়ে তখন লন্ডভন্ড বন্দর নগরী বিশাখাপত্তনম। ঝড়ের চোটে বিশাখাপত্তনমের সমুদ্র তীরের একের পর এক বিশাল আকায় বোল্ডার উঠে আসে রাস্তায়। অকেজো হয়ে পড়ে মৌসুম ভবনের রাডার। প্রবল গতির ঝড়ো হাওয়া এবং বৃষ্টিতে সব লন্ডভন্ড হয়ে গিয়েছে। জায়গায় জায়গায় উপড়ে যায় বিদ্যুতের খুঁটি ও বড় বড় গাছ। বিচ্ছিন্ন হয়ে পড়ে টেলিযোগাযোগও। শ্রীকাকুলামের অবস্থাও তখন ভয়াবহ। ঝড় আর আকাশভাঙা বৃষ্টিতে প্রবল জলোচ্ছ্বাসে তখন উত্তাল বঙ্গোপসাগর। সমুদ্রের গার্ডওয়াল ভেঙে জলমগ্ন শহর। দিল্লির মৌসুম ভবন জানিয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে আগামী 6 ঘন্টা। পাশাপাশি তাদের পূর্বাভাস অন্ধ্র ও উড়িষ্যা উপকূল এলাকায় বৃষ্টি চলবে আগামী 12 থেকে 24 ঘন্টা। প্রভাব পড়বে এই রাজ্যসহ বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশেও। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পরই প্রবল বর্ষণ শুরু হয় উড়িষ্যা এবং অন্ধ্রের উপকূলে। Today we have IBPS PO examination. Till now we don't have any information about examination will continue or postpone. We face a lot of problems because of there is no any proper information. দৃশ্যমানতা প্রায় শূন্য পৌঁছয়। ইতিমধ্যে নিরাপদ আস্তানায় খুঁজে উপকূলবর্তী এলাকা থেকে প্রায় 7 লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে দেয় প্রশাসন। इसके प्रभाव से उत्तरी तटीय आंध्र प्रदेश के जिले जिसमें कि श्रीकाकुलम, विजयनगरम, विशाखापट्टनम, पूर्वी गोदावरी और पश्चिमी गोदावरी ये सभी प्रभावित हैं। लेकिन ज्यादा प्रभाव चूंकि ये विशाखापट्टनम से क्रॉस कर रहा है वहीं पर है। नहीं, उनको हटाया जा रहा है। अभी पुलिस को बोला गया है, तहसीलदार पुलिस और एग्जीक्यूटिव ऑफिसर में सबको हटा रहे हैं। यहाँ पे लोग थोड़ा सा टूरिस्ट लोग आए हैं, उनको अभी हम निकालने का बंदोबस्त कर रहे हैं। सबको कहेंगे कि सुरक्षित स्थानों पे जाइए, क्योंकि अभी लैंडफॉल होने वाला है और हमारा पूरा प्रशासन मूव कर रहा है। एसपी साहब लोग भी मूव कर रहे हैं और एसडीएम सब लोग मूव कर रहे हैं। सबको सुरक्षित स्थानों पर ले जाने का बंदोबस्त किया जा रहा है। लगभग 10,000 लोगों को सुरक्षित स्थानों पर लिया जा चुका है और हम उसको अच्छे से कर रहे हैं। অন্যদিকে ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় জোর প্রস্তুতি নেয় অন্ধ্র ও উড়িষ্যা সরকার। সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে দুই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। খোলা হয় অসংখ্য ত্রাণ শিবির। উদ্ধার কাজে নামানো হয় বিপর্যয় মোকাবেলার দলকে। শুধু তাই নয়, দুর্ঘটনা এড়াতে এদিন ট্রেন ও বিমান চলাচলও বন্ধ করে দেয়া হয়। As per the latest information received, 67,752 people have been evacuated in Gajpati, Ganjam, Koraput, Raigada, Malkangiri, Puri, Kendrapada and Khurda districts to 604 safe shelters. More evacuation is likely this morning. We are monitoring the situation and taking all precautions that are possible. हुदहुद से निपटने के लिए एनडीआरएफ की टोटल 42 टीम्स जो अफेक्टेड डिस्ट्रिक्ट्स हैं उनमें ऑलरेडी डिप्लॉय हो चुकी हैं, जिसमें से 24 टीम आंध्र प्रदेश में है और 18 टीम उड़ीसा में है। हमारे 2 डीआईजी ग्राउंड पे उपलब्ध हैं, एक विशाखापट्टनम में, एक भुवनेश्वर में, जो कि स्थिति पे लगातार नजर रखे हुए हैं। वेरी सीवियर साइक्लोन की कैटेगरी में इसको रखा गया है और जो भी स्थिति होगी, चाहे वो बाढ़ की स्थिति हो या साइक्लोन के जो दूसरे इफेक्ट्स हैं, उन सभी इफेक्ट्स से निपटने के लिए एनडीआरएफ की टीम, राज्य सरकारों की टीम और सब पूरी तरह से तैनात हैं और हम जो भी इसके हालात होंगे विंडफॉल से पहले और विंडफॉल के बाद उससे निपटने के लिए पूरी तरह से तैयार हैं। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বর্ধমানে জঙ্গি ডেরায় হানা দিল এনআইএ। শিমুলিয়া গ্রামের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে যান জাতীয় তদন্তকারী দলের আইজি সঞ্জীব সিং। বর্ধমানে জঙ্গি ডেরায় হানা দিল এনআইএ।
রবিবার বিকেলে শিমুলিয়া গ্রামের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে যান জাতীয় তদন্তকারী দলের আইজি সঞ্জীব সিং। খাগড়াগড় বিস্ফোরণের অন্যতম সন্দেহভাজন ইউসুফ ওই প্রতিষ্ঠানে জঙ্গি প্রশিক্ষণ দিত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। শিমুলিয়ার আগে খাগড়াগড়ের বিস্ফোরণস্থলে যান এনআইএর আইজি। তার সঙ্গে ছিল 3টি সদস্যের ফরেন্সিক দল, ছিলেন এনআইএ এসপি বিক্রম খালাটে, বর্ধমানের পুলিশ সুপার SHM মির্জা এবং অতিরিক্ত সুপারও এনআইএ দলের সঙ্গে ঘটনাস্থলে যান। রবিবার দুপুরে তদন্তের গতি প্রকৃতি নিয়ে বর্ধমান থানায় বৈঠক সারেন এনআইএ এবং জেলা পুলিশের কর্তারা। গ্রেনেডের পাশাপাশি অত্যাধুনিক টাইমার ডিভাইস বানানোর পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছিল খাগড়াগড়ের জঙ্গি ডেরায়। তা করতে গিয়েই ঘটে বিস্ফোরণ। ঘটনাস্থলে ফেটে যাওয়া আইইডির বিভিন্ন টুকরোর মধ্যে ছিল টাইমারের অংশ। আবুল হাকিমকে জেরা করে প্রাথমিকভাবে গোয়েন্দাদের সন্দেহ, টাইমার নিয়ন্ত্রিত আইইডির পাশাপাশি রিমোটে নিয়ন্ত্রিত বোমা বানানোরও পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল তারা। টাইমারের সঙ্গে বিস্ফোরকের যোগ করা তার ভুলবশত কেটে ফেলায় সক্রিয় হয়ে ওঠে ডিভাইসটি। চেষ্টা করেও সেটাকে নিষ্ক্রিয় করতে পারেনি শাকিল এবং সুভান। তারপরেই ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের অতিঘাতে উড়ে যায় ঘরের দরজার একটি অংশ। স্প্লিন্টারগুলি আঘাত করে পাশের ঘরে থাকা হাকিমকে। ঘটনাস্থলে প্রথমে যাওয়া জেলা পুলিশের দাবি, ওই ধরনের ডিভাইস সমস্তই ধ্বংস হয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার ছিল 27তম বীরচন্দ্র মনু শহীদ দিবস। কেন্দ্রীয় অনুষ্ঠানটি হয় বীরচন্দ্র মনু মূল শহীদ স্তম্ভের পাদদেশে। রক্ত পতাকা উত্তোলন করেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল চৌধুরী। রবিবার ছিল 27তম বীরচন্দ্র মনু শহীদ দিবস। গোটা রাজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় দিনটি। কেন্দ্রীয় অনুষ্ঠানটি হয় বীরচন্দ্র মনু মূল শহীদ স্তম্ভের পাদদেশে। এদিন সকাল 9টায় রক্ত পতাকা উত্তোলন করেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল চৌধুরী। এরপর পার্টির রাজ্য জেলা বিভাগ থেকে আসা নেতাকর্মী সহ শহীদ পরিবারের লোকেরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদদের। তারপর শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শহীদ সমাবেশ। সমাবেশের প্রধান বক্তা ছিলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল চৌধুরী। সমাবেশে এছাড়াও উপস্থিত ছিলেন পার্টির দক্ষিণ জেলা কমিটির আহ্বায়ক বাসুদেব মজুমদার, শহীদ মেমোরিয়াল সোসাইটির সভাপতি মদন দাস, সিপিএম রাজ্য কমিটির সদস্য শ্রীমন্ত দে, তাপস দত্ত, মিনু সাহা, শান্তিরবাজার বিভাগীয় সম্পাদক মনীন্দ্র দেবনাথ প্রমুখ। তার মন্ত্রীরা, তার গোয়েন্দা সংস্থা এই সবকে তারা ব্যবহার করেছে পরিকল্পিতভাবে। আমরা যখন এখানে বামফ্রন্ট সরকার ক্ষমতার থেকে আমাদের সরানো হলো জোর করে, জোর কায়দা কানুন করে, যারা জানতেন মানুষের সমর্থন তাদের প্রতি নিয়ে, এবং এখানে সরকার চালানো খুব কঠিন। সুতরাং কমিউনিস্টদের হত্যা করা ছাড়া তাদের কাছে কোনো রকমের বিকল্প ছিল, কোনো রাস্তা ছিল। আমরা বারবার এই কথাটা বলতাম, সন্ত্রাসবাদীরা কিন্তু কেউ ক্ষমতা হবে। আজকে আমাদের কমিউনিস্টের রক্ত নিয়েছে, এই রক্তই তোমার কংগ্রেস সরকারকে দিল্লি থেকে ক্ষমতাচ্যুত করবে। এই সন্ত্রাসবাদ, উগ্রপন্থা তোমাদেরই সবচেয়ে বেশি সর্বনাশ ডেকে আনবে। ইন্দিরা গান্ধী সন্ত্রাসবাদীর হাতে খুন হওয়ার পর কংগ্রেসের কিন্তু শিক্ষা হল। শহীদ স্মরণ অনুষ্ঠান শেষে বীরচন্দ্র মনু শহীদ মেমোরিয়াল সোসাইটিতে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধন করেন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী। উদ্বোধন হয় ওয়েবসাইটেরও। উল্লেখ্য, জোট রাজত্বে 1988 সালে 12ই অক্টোবর জোর করে বন্ধ করে দেওয়া বীরচন্দ্রনগরে অবস্থিত পার্টি অফিস খুলতে যান সিপিএম নেতাকর্মীরা। সেদিন শ্রীদাম পাল, গাথিরাই মুরা সিং সহ 11 জন সিপিএম নেতাকর্মী এবং শ্রীদাম পালের 2 জন দেহরক্ষীকে নৃশংসভাবে হত্যা করেছিল ঘাতক বাহিনী। জোট রাজত্বে এটাই ছিল বৃহত্তর গণহত্যা। এরপর থেকে প্রতিবছর 12ই অক্টোবর দিনটিতে বীরচন্দ্র মনু শহীদদের স্মরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। প্রয়াত হলেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী দিলীপ সরকার। শনিবার কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিভিন্ন মহল। রবিবার আগরতলায় সম্পন্ন হয় তার শেষকৃত্য। প্রয়াত হলেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী প্রবীণ নাট্য ব্যক্তিত্ব দিলীপ সরকার। শনিবার সকালে কলকাতায় নিজের ফ্ল্যাটে তিনি মারা যান।
18 সেপ্টেম্বর তিনি কলকাতায় যান। 24 অক্টোবর তার আগরতলার বাড়িতে ফেরার কথা ছিল। তার আইনজীবী পুত্র সুব্রত সরকার জানান, এদিন সকালেও বাবা ভালোই ছিল, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। কিছু সময় পরে সকাল 11টা নাগাদ তিনি মারা যান। রবিবার সকাল 9:55 বিমানে প্রয়াত আইনজীবী দিলীপ সরকারের মরদেহ কলকাতা থেকে রাজ্যে আনা হয়েছে। প্রথমে মরদেহ নেওয়া হয় উচ্চ আদালতে। সেখানে উচ্চ আদালতের বিচারপতি সহ আইনজীবীরা প্রয়াত দিলীপ সরকারকে শেষ শ্রদ্ধা জানান। সেখান থেকে শবদেহ নেওয়া হয় জেলা ও দায়রা জজের আদালতে। সেখানেও বিশিষ্ট আইনজীবীরা রাজ্যের এই বরিষ্ঠ আইনজীবীর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন পুষ্পস্তবক দিয়ে। তারপর মরদেহ নেওয়া হয় প্রয়াত আইনজীবীর রামনগর 6 নম্বর রোড স্থিত বাড়িতে। তারপর বাড়ির কাছেই 6 নং স্থিত স্কুলে নেওয়া হয় প্রয়াত আইনজীবীর শবদেহ। সেখানে পুষ্পস্তবক দিয়ে শেষ বিদায় জানান মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন, সিপিএম এর মুখপাত্র গৌতম দাস সহ অন্যান্য নেতৃত্বরা। তারপর বটতলা মহাশ্মশানের উদ্দেশ্যে রওনা হয় সব মিছিল। প্রয়াত আইনজীবী দিলীপ সরকার মৃত্যুকালে 2 পুত্র, স্ত্রী সহ বহু আত্মীয় পরিজন ও গুণমুগ্ধদের রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ বিভিন্ন মহল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রমণের মুখে এক সাংবাদিক। ঘটনা ধর্মনগর রেল স্টেশনে। আবারও সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রমণের মুখে এক সাংবাদিক। ঘটনা ধর্মনগর রেল স্টেশনে। বিগত 1 অক্টোবর থেকে করিমগঞ্জ আগরতলা ট্রেন 4টি কামরা নিয়ে চলাচল করছে। 2-3টি ট্রেনের মধ্যে 4টি কামরা দিয়ে কতজন যাত্রী পরিষেবা পাবে তা সহজেই অনুমান করা যাচ্ছে, যার ফলস্বরূপ রবিবার ধর্মনগর স্টেশনে যাত্রী, আরপিএফ এবং স্টেশন ম্যানেজারের মধ্যে হাতাহাতির উপক্রম ঘটে। আর এরই খবর সংগ্রহ করতে গিয়ে ম্যানেজার কর্তৃক আক্রান্ত আমাদের প্রতিনিধি। যাত্রীরা ট্রেনে উঠতে না পেরে ম্যানেজারকে ঘিরে যখন বিক্ষোভ দেখায়, তখন ম্যানেজারের কাছে বিষয়টি জানতে চায় আমাদের প্রতিনিধি। তখনই হঠাৎ ম্যানেজার উত্তেজিত হয়ে আমাদের ক্যামেরায় আঘাত করে, এমনকি শারীরিক নিগ্রহ করে। এদিকে আরপিএফ ও যাত্রীদের মধ্যেও ঘটে হাতাহাতি। পরে সাংবাদিক আক্রমণের খবর চাউর হতেই উত্তর জেলা প্রেস ক্লাবের সমস্ত সদস্যরা স্টেশনে হাজির হন। আসে ধর্মনগর থানার পুলিশও। পরে অবশ্য সাংবাদিকদের চাপের মুখে সবার সামনে ক্ষমা চান স্টেশন ম্যানেজার প্রদীপ কুমার দাস। উল্লেখ্য, ট্রেনের কামরাগুলিতে যেভাবে যাত্রীরা চলাচল করে তা এক কথায় নরক যন্ত্রণায়। যাত্রী পরিষেবার কোনো ছিটে ফুটাও নেই রাজ্যের রেল পরিষেবায়। আমরা কি অসুবিধা এটা আমরা জানি, সিপিএম খালি ভোট দিলে হয় না তো, আরে সবকিছু তো আমরা দেখতে লাগে। যে আপনি দেখছেন এখন আমার কাছে হাত তুলছে কিভাবে দেখছেন তো সবাই সবাই দেখছেন কেমন হাত তুলছে গাড়ি, এই যে স্টেশন ম্যানেজার দেখছেন তো বাস আপনি কই আসলেন? আমি ওই টাপার মধ্যে ঢুকছি, টাপার ঢুকার পরে নিচে জিনিসটা। কত টাকার জিনিস নিতে আপনার থেকে? অনেক টাকা। গতকালকেও তার বিন্দুমাত্র কিছু না প্যাসেঞ্জার করিমগঞ্জ থেকে যখন ট্রেনটা গতকালকে অবধি ধর্মনগর আসে মোটামুটি ফুল থাকে। এই অবস্থাটা যদি ঠিক থাকে তারপরে আপনারা এখানে সাংবাদিক মানে উনি উনি সাংবাদিক হিসাবে পরিচয় দেন নাই, উনি সরাসরি আয়ে আমার মুখের সামনে ক্যামেরাটা ধরছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মাতাবাড়ি দীপাবলি উৎসবকে ঘিরে 20 এবং 21 অক্টোবর মাতাবাড়ি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ত্রিপুরা সুন্দরী ডান্স অ্যান্ড মিউজিয়াম ফেস্টিভ্যাল। রাজ্যে এই ধরনের ফেস্টিভ্যাল এবার প্রথম। মাতাবাড়ি দীপাবলি উৎসবকে ঘিরে এবছর অনুষ্ঠিত হবে দুদিনের ত্রিপুরা সুন্দরী ডান্স অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল। 20 এবং 21 অক্টোবর মাতাবাড়ি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই ফেস্টিভ্যাল। রাজ্যে এ ধরনের ফেস্টিভ্যাল প্রথম। দেওয়ালি মেলার অঙ্গ হিসেবে রূপকল্পমের সহায়তায় দুদিনের উৎসবকে ঘিরে ব্যাপক সাড়া গোটা উদয়পুর শহরে। তাতে রাজ্য ও বহিরাজ্যের শিল্পীরা অংশ নেবে। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে উদ্যোক্তারা তুলে ধরেন তাদের রূপরেখা। বড় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের ডান্স অ্যান্ড মিউজিক্যাল ফেস্টিভ্যালের রীতি রয়েছে দক্ষিণ ভারতের বিখ্যাত মন্দিরগুলিতে। এবার তা হতে যাচ্ছে দেওয়ালি উৎসবকে কেন্দ্র করে মাতাবাড়িতে। দেওয়ালি মেলায় রাজ্য দেশ বিদেশের লাখো লাখো মানুষ জড়ো হয় মাতাবাড়িতে। এবারও তার ব্যতিক্রম ঘটবে না। মেলায় এবার বাড়তি যোগান দুদিন আগে ত্রিপুরা সুন্দরী ডান্স অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল। 20 অক্টোবর সন্ধ্যায় এই ফেস্টিভ্যালের সূচনা হবে। পরদিন 21 অক্টোবর সন্ধ্যাতেও চলবে।
রাজ্যের রাজ্যপালকে এই ফেস্টিভ্যালের উদ্বোধনের আমন্ত্রণ জানানো হবে। তবে রাজ্যপাল রাজ্যের বাইরে থাকার কারণে এখনও সবকিছু চূড়ান্ত করা যায়নি। দুদিনের ফেস্টিভ্যালে অংশ নেবেন পণ্ডিত শ্রীকুমার চট্টোপাধ্যায়, ডক্টর রবীন্দ্র ভারালি, ববি চক্রবর্তী, অনিতা শর্মা, রূপারানী দাস বোরা, তৃপ্তি ওয়াতে, অরুণাভ ও অভিজিৎ শর্মা, অভিনয়া নাগাজ্যোতি, মঞ্জু ইলাংবাম, দেবলদেব জানা ও সর্বাণী নন্দী। রবিবার বিকেলে গোমতী জেলার জেলাশাসকের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে ছিলেন ত্রিপুরা ডান্স অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যালের চেয়ারম্যান সুব্রত দেব, কনভেনার পার্থপ্রতিম চক্রবর্তী, রূপকল্প মেয়ের সম্পাদিকা ববি চক্রবর্তী প্রমুখ। সবাইকে যুক্ত করে এই অনুষ্ঠানটা হচ্ছে। সেই অনুষ্ঠানে ভারতবর্ষের নানা প্রান্ত থেকে নাম করা নৃত্য এবং সঙ্গীত শিল্পীরা এখানে আসবেন। আমরা আমাদের উদ্বোধনটা জেলার জন্য নতুন এই সংযোজনটা যাতে সারা ভারতবর্ষের কাছে এবং সারা রাজ্য সবার কাছে যাতে যেতে পারে, তার জন্য আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সহায়তা আমার দরকার। কারণ আমরা উদয়পুরে আছি, আমরা সবাই চাই আমাদের জায়গাটার একটা ভালো একটা এক্সপোজার হোক। এই এক্সপোজারকে কেন্দ্র করবেন যাতে অনুষ্ঠানটা একটা ভালো এক্সপোজার হয়। আমি প্রথমে ববি চক্রবর্তীকে বলবো, তারপর পার্থ বলবে যে অনুষ্ঠানটা সম্পর্কে বিস্তৃত আলোচনা করা যায়। প্রোগ্রাম করেছি টেম্পল ফেস্টিভ্যালে, তখন আমার মনে হতো কেন আমরা ত্রিপুরাতে করতে পারছি না, আগরতলায় বা আমাদের যে মন্দিরগুলি আছে সেখানে করতে পারছি না কেন। এটা আমার অনেকদিনের একটা ভাবনা ছিল। তারপর আমি ওদের পার্থদা এবং কাকুদের এবং সবার সাথে আমি শেয়ার করার পরে ওদের প্রচেষ্টা এবং ইয়াং আর্টিস্ট, ট্যালেন্টেড আর্টিস্ট, তাদেরকে আমরা এই প্ল্যাটফর্ম দিতে চাইছি যে যাতে ন্যাশনাল লেভেলে ওরা পারফর্ম করে। এবং আমরা ইচ্ছে এভাবেই আমরা বাইরের এ গ্রেড আর্টিস্ট এবং আমাদের ত্রিপুরার ইয়াং আর্টিস্টদের জন্য এটা উন্মুক্ত। দুদিনের অনুষ্ঠানটি সহায়তায় রয়েছে মাতাবাড়ি মন্দির উপদেষ্টা কমিটি ও সঙ্গীত নাটক একাডেমি, নতুন দিল্লি। প্রায় 4 লক্ষ টাকা বাজেট এই উৎসবের। দেশের নানান প্রান্তে যাতে এই উৎসবের বার্তা ছড়িয়ে দেওয়া যায় তার উদ্যোগ নেওয়া হয়েছে। সব মিলিয়ে দেওয়ালি উৎসবকে ঘিরে নতুন আঙ্গিনায় ত্রিপুরা সুন্দরী ডান্স অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যালকে ঘিরে ব্যাপক সাড়া উদয়পুর জুড়ে। উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই জেলার ছোট্ট একটি গ্রাম উত্তর সিংহাছড়ার ছোট্ট বাঘাই এলাকার এক প্রতিভাবান সঙ্গীত শিল্পী শতাব্দী দেবের গানের তালিমের স্বাদ অর্থের অভাবে অসম্পূর্ণই রয়ে গেল। আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরার শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম বাংলায় কত শত প্রতিভা ছড়িয়ে ছিটিয়ে আছে তার কোনো মাপকাঠি নেই। সরকারি বা বেসরকারি সমাজসেবী বা ক্লাব বা সঙ্গীত একাডেমিগুলো এই সুপ্ত প্রতিভাদের লাইমলাইটে এগিয়ে নিয়ে আসছে না। সব শহর কেন্দ্রিক, রঙিন মলাটির দিকে নজর সবার। সব সুযোগ সুবিধা এক শ্রেণীর কাছে পৌঁছে যাচ্ছে বা কৌশলে আদায় করে নিচ্ছে। আজকের প্রতিবেদন খোয়াই জেলার ছোট্ট একটি গ্রাম উত্তর সিংহিছড়ার ছোট বাঘাই এলাকার এক প্রতিভাবান সঙ্গীত শিল্পীর তালিমহীন গানের সুরে ভাসবে ঠিকই, কিন্তু তার সঙ্গে আক্ষেপের মৃদঙ্গও বাজবে। গ্রামের অতি সাধারণ ঘরে গৃহবধূ শতাব্দী দেবপাল মাত্র 6 বছর বয়স থেকেই গানকে ভালোবেসে ফেলে, কিন্তু তালিমের অভাবে তার এই প্রতিভা আজ গৃহবন্দী হয়ে পড়েছে। তবে ভালোবাসা শুধু গানকেই নয়। সিংহিছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 8ম শ্রেণীতে পড়ার সময় মাখন পাল নামে এক যুবককে ভালোবেসে বিয়ে করে এখন সুখের সংসার বেঁধেছে শতাব্দী। কিন্তু এরপরও গানকে বুকে আগলে রেখেছে। সুরতাল স্বরলিপি সম্বন্ধে কিছু জানা না থাকলেও সদ্য একটি হারমোনিয়াম কিনেছে সে। যদিও হারমোনিয়ামও বাজানোর কায়দাটা এখনও সে আয়ত্ত করতে পারেনি, তবে টিভি বা গানের ক্যাসেট বা সিডি শুনে সে প্রায় সব গানই আয়ত্ত করে নিতে পারে। স্কুলে যখনই কোনো গানের প্রতিযোগিতা হয়েছে তাতে প্রথম স্থানাধিকারী করেছে শতাব্দী। সারেগামা বা অন্যান্য গানের রিয়েলিটি শোতে পার্টিসিপেট করার স্বাদ রয়েছে গ্রামের এই ক্ষুদে প্রতিভার। কিন্তু আর্থিক প্রতিকূলতায় যেমন গানের তালিম নেওয়া সম্ভব হচ্ছে না, তেমনি কোনো প্রতিযোগিতায় গিয়ে অংশগ্রহণ করারও সুযোগ পাচ্ছে না শতাব্দী। সদ্য খোয়াই জিপ স্ট্যান্ডে আয়োজিত এক সঙ্গীত সন্ধ্যায় কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর উপস্থিতিতে ঋতুপর্ণা নাইট অনুষ্ঠানে শতাব্দী অংশগ্রহণ করে। একই মঞ্চে দাঁড়িয়ে ঋতুপর্ণার সাথে 3 থেকে 4খানা গান উপহার দেয় শতাব্দী। লোকাল শিল্পীর কণ্ঠে 90-এর দশকের গান শ্রুতিমধুর কণ্ঠে শুনতে পেয়ে উপস্থিত দর্শক শ্রোতাদের মন কেড়ে নেয় শতাব্দী। সবাইকে অবাক করে দেয় শতাব্দী। কোনো তালিম ছাড়াই এমন শ্রুতিমধুর গান সে গাইতে পারছে, এই তো সুপ্ত প্রতিভা।
কিন্তু এই প্রতিভাকে তালিম দেবে কে? এই প্রতিভাকে একটা মঞ্চ কে দেবে? এই প্রশ্ন শতাব্দীরও। তাই খোয়াইর তথা রাজ্যবাসীর কাছে একটাই আবদার, কেউ যদি শতাব্দীকে গানের তালিম দিতে রাজি হন তবে শতাব্দীর প্রতিভা সমগ্র ত্রিপুরার জন্যই সুনাম কুড়াবে। শতাব্দীর মতো এমন হাজারো প্রতিভা আর্থিক অভাব অনটনের মধ্যে কুঁকড়ে যাচ্ছে, লুপ্ত হয়ে যাচ্ছে। কোনো সামাজিক সংস্থা বা ক্লাব বা সঙ্গীত নিয়ে যারা চর্চা করেন, যারা গানকেই শিক্ষার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন, ওনারা যদি মানবিক বোধটুকু জাগ্রত করে তবে এদের সাহায্যে এগিয়ে আসেন, তবে এই সুপ্ত প্রতিভারাই একদিন রাজ্যের সুনাম বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে পারবে। তুমি যে গান গাইতেছো, গানের অনুপ্রেরণা তোমার কিভাবে আইলো? গানের অনুপ্রেরণা বলতে ছোটবেলা থেকে আমার মা চাইতো আমি গানটা শিখি, একটা ভালো একটা জায়গায় যায় পৌঁছি, কিন্তু আমি সেই জায়গায় যদিও পৌঁছতে পারিনি। তো তারপর আর শেখাও হয়নি, আর গানটাকে কোনো কাজেও লাগাতে পারিনি। না, আমি কোনোদিন কারোর কাছে কোনোদিন গান শিখিনি। গানের স্বরলিপি সম্বন্ধে তোমার কি অভিজ্ঞতা আছে? গান সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা এমনিতে নেই। আমি হারমোনিয়াম বাজাতে পারি না, এটা হলো সত্যি কথা। গত কাছ থেকে কোনোদিন গান শিখিনি। গানে যে জায়গায় যে সুরটা লাগাতে হয় ওটা ক্যাসেট শুনে লাগাতে পারি, কিন্তু অন্তরাকে স্বরলিপিকে মুখটাকে আমি কোনো কিছু বুঝতে পারি না। শুধুমাত্র অপেক্ষা আমাদের একটু এগিয়ে আসার। আমাদের শুধু পথ প্রদর্শকের কাজটুকুই করতে হবে। আসুন সবাই মিলে কাজ করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া নগর পঞ্চায়েত ও সোনামুড়া ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে 13 অক্টোবর থেকে সোনামুড়ায় শুরু হতে যাচ্ছে 3 দিনব্যাপী 44তম রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2013-14। সোনামুড়া স্পোর্টিং হলে এই আসরে উদ্বোধন করবেন রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। আগামী 13 অক্টোবর থেকে সোনামুড়ায় প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে 3 দিনব্যাপী 44তম রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2013-14। এই আসরের উদ্যোক্তা সোনামুড়া নগর পঞ্চায়েত ও সোনামুড়া ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন। আগামী 13 অক্টোবর বিকেল 4টায় সোনামুড়া স্পোর্টস হলে এই আসরে উদ্বোধন করবেন রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। এই আসরে সারা রাজ্যের মোট 13টি দল পুরুষ ও মহিলা বিভাগে অংশগ্রহণ করবেন। রাজ্যভিত্তিক এই আসরকে ঘিরে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সাজিয়ে তোলা হয়েছে স্পোর্টস হলকেও। এছাড়া অংশগ্রহণকারী খেলোয়াড়দের থাকা এবং খাওয়ার সব ব্যবস্থা প্রায় শেষ বলে জানান 44তম রাজ্য ব্যাডমিন্টন আসরের সম্পাদক শ্যামল বর্ধন। তিনি আরো জানান, চ্যাম্পিয়নশিপ আগামীকাল থেকে শুরু হচ্ছে সোনামুড়া স্পোর্টস হলে, যার উদ্যোক্তা যৌথভাবে সোনামুড়া নগর পঞ্চায়েত এবং সোনামুড়া ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন। এই প্রথম আমাদের এখানে এই ধরনের রাজ্য আসর হচ্ছে ব্যাডমিন্টনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমাদের এখানে বিভিন্ন সাব কমিটি গঠিত হয়েছে, প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। নগর পঞ্চায়েতের চেয়ারম্যানকে প্রেসিডেন্ট করে এখন প্রচার এবং বিভিন্ন সাজসজ্জা সহ বিভিন্ন কাজগুলো খুব দ্রুত গতিতে চলছে। আমরা দেশি রাজ্য আসরের শুভ উদ্বোধন হবে। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকছেন রাজ্যের যুব ক্রীড়া, শ্রম এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী শহীদ চৌধুরী মহোদয়। তাছাড়া অন্যান্য অতিথিবর্গ পৌরোহিত্য করবেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন তথা আমাদের প্রস্তুতি কমিটির প্রেসিডেন্ট শ্রী নারায়ণ চক্রবর্তী মহোদয়। রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে আমাদের কাছে এখন অবধি যে রিপোর্ট আছে, প্রায় 13টি সাব ডিভিশন এই আসরে অংশ নিচ্ছে, বোথ বয়েজ অ্যান্ড গার্লস, মেন অ্যান্ড ওমেন্স। প্রস্তুতির ক্ষেত্রে আমরা যতটা আগে বলেছি যে থাকা, খাওয়া এবং ট্রান্সপোর্টেশন, তাছাড়া ডেকোরেশন, প্রচার, এই প্রস্তুতি আমাদের শেষ লগ্নে চলে এসেছে। 15 অক্টোবর হবে আসরের সমাপ্তি অনুষ্ঠান। সব মিলিয়ে রাজ্যভিত্তিক এই আসরকে ঘিরে এখন চলছে শেষ তুলির টান। টুরন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও